ওকে, হ্যালো, এক মিনিট। মানে সমস্ত কিছু পড়ানোর পর যদি আবার প্রথম থেকে শুরু করতে হয় তাহলে কিছু বলার নেই। মাঝে মধ্যে এত ডিস্টার্ব করে, এত সুন্দর করে পড়ালাম, তারপরেও আচ্ছা দেখি একবারে প্রথম থেকে করি। ওকে, বেশ। নমস্কার, আমি উজ্জ্বল বিশ্বাস, বিশ্বাস একাডেমি বাংলা নেট সেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। দেখি একটু 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 সময় চেয়ে নিচ্ছি। হচ্ছে বিশ্বাস আর বাকি কিছু লিখছি না। বেশ, তা বিষয়টি হচ্ছে যে আগে পড়িয়েছিলাম ছন্দ, 3 প্রকার ছন্দ নিয়ে আলোচনা করেছি। যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে জলবৃত্ত ছন্দ, কলাবৃত্ত ছন্দ আর হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। 3 প্রকার ছন্দ হচ্ছে সবচেয়ে বেশি আসে। আর হচ্ছে কিছু সাহিত্য ছান্দাসিকদের নাম দেওয়া আছে, তাদের ছন্দে তাদের ভূমিকা, সেই জিনিসটা হচ্ছে মন্তব্য তুলে দেওয়া হয়। সেখান থেকে কিছু মন্তব্য তুলে দেওয়া হয়, আপনাকে বলা হয় যে সত্য না মিথ্যা সেই জিনিসটা করার জন্য, নির্বাচন করার জন্য। তা এবার যেমন মোহিত লালের সম্পর্কে কয়েকটা বাক্য দিয়েছে, দিয়ে বলছে যে কোনটা সত্য না মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা নির্বাচন করো। তা এই ধরনের কোশ্চেনগুলো থাকে। আর কিছু থাকে যে ছোট ছোট ছন্দের ভিতর থেকে কিছু মন্তব্য তুলে দেওয়া হয়, সেগুলো নির্বাচন করতে বলে। আর থাকে হচ্ছে ছন্দ দিয়ে দেওয়া হয়, আপনাকে নির্বাচন করতে হবে, মানে ছন্দ নির্ণয় করতে হবে। তাহলে আগে 3 প্রকার ছন্দ আপনাকে নির্ণয় করা শিখিয়েছি। ওর মধ্যে থেকে যদি ভিডিওগুলো না, ওর ভিতর থেকেই আসে। তা আপনারা যদি ভিডিও না দেখে থাকেন তাহলে প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিন, আপনাদের সহজ হবে বিষয়টা। এই যে আজকে যে বিষয়টা পড়াবো সেই বিষয়টা বুঝতে আরও অনেক সহজ হবে। তা ছন্দ নির্ণয় করতে গেলে কিছু কিছু বিষয় আমাদেরকে জানতে হয়, ছোট ছোট খুঁটিনাটি কিছু বিষয় জানতে হয়। যেমন পর্ব কোন জিনিসটা, পংক্তি কোন জিনিসটাকে বলে, পর্বাঙ্গ কী জিনিস, আপনাকে পংক্তি প্লাস চরণ প্লাস স্তাবক এগুলো সম্পর্কে জানতে হবে। এবার তা সেখানে তার মধ্যে থেকে কিছু ছোট ছোট টুকরো টুকরো কোশ্চেনও আসে। যা হোক, কিছু মানে কিছু কিছু তুলে ধরবো, সম্পূর্ণটা হয়তো তুলে ধরতে পারবো না, আপনারা বাদ বাকিটুকু বই থেকে একটু পড়ে নেবেন। কিছু কিছু জায়গা যেগুলো একদম খুব গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আর যারা আমার সঙ্গে অনলাইন ব্যাচে পড়তে চান তারা এই নম্বরে যে 6295109001 এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। সপ্তাহে 2 দিন পড়াই। অনলাইন আমার একটা ছোট ব্যাচ আছে, ছোট ব্যাচ, আমার কোনো বড় ব্যাচ নেই, ছোট ব্যাচ আছে। যদি পড়তে চান তাহলে পড়তে পারেন। আমি 3 বার নেট কোয়ালিফাই করেছি, 1 বার সেট কোয়ালিফাই করেছি। আপনাদের যদি ভালো লাগে, মনে যদি হয় যে আমার সঙ্গে প্রিপারেশনটা নেবেন তাহলে নিতে পারেন। বেশ, তাহলে আজকে পড়াবো পর্ব। একটু আগে ভিডিওটা রেকর্ডিং করলাম, করার পরে দেখছি সে অডিওটা রেকর্ডিং হয়নি। যাই হোক, আবার করতে হচ্ছে, কিছু করার নেই। এক্ষেত্রে একই জিনিস 2 বার পড়ানো, সে যাই হোক, দেখা যাক একটুখানি করে নিই। মানে পর্ব কোন জিনিসটাকে বলে, এই যে কবিতা শুরুর একদম প্রথম থেকে কি হচ্ছে, আমি প্রথম থেকে একদম যেখানে এসে আমি কি হচ্ছে একটা ঝোঁক দিচ্ছি পড়তে গিয়ে। খোকা মাকে সুধাই ডেকে এলেম আমি কোথা থেকে, খোকা মাকে সুধাই ডেকে এলেম আমি কোথা থেকে। এই যে প্রথম থেকে শুরু থেকে যেখানে এসে ঝোঁক পড়ছে, ঝোঁক পড়ার পরে আমি কি হচ্ছে একটুখানি ছোটোখানি বিরতি নিচ্ছি। সেই বিরতি নেওয়ার জায়গাটায় হচ্ছে, সেই যে জায়গাটুকু থেকে বিরতি নিচ্ছি ওই জায়গাটুকু হচ্ছে পর্ব।
এই জিনিসটা, এই পর্বটা কাটতে পারলে, পর্বটা ভাগ করতে পারলে, পর্বটা নির্বাচন করা শিখতে পারলে আপনি কি করতে পারবেন, অনায়াসেই ছন্দ নির্ণয় করা শিখে ফেলবেন। তা ছোট ছোট জায়গা, কিছু কিছু জায়গা আছে দেখাবো, আর একটুখানি দেখতে থাকুন। তাহলে খোকা মাকে সুধাই ডেকে এলেম আমি কোথা থেকে। তাহলে এইখানে খোকা মাকে এখানে কাটবো, সুধাই ডেকে এলেম আমি, এই যে এলেম আমি কোথা থেকে, এখানে কাটবো। এইবার আমি ছোট ছোট মাঠটা দিয়ে দিতে পারি, মানে এবার আমি রুদ্রদল মুক্তদল নির্বাচন করে আমি মাঠটা দিয়ে দিলাম, ব্যাস আমার ছন্দ নির্ণয় করা শেষ। এ হচ্ছে ব্যাপার। এবার কি বলছে পর্ব, আরেকটু কি বলছে যে এক হর্ষজ্যোতি থেকে অন্য হর্ষজ্যোতি পর্যন্ত, বা মধ্যজ্যোতি থেকে পরবর্তী মধ্যজ্যোতি পর্যন্ত, বা পূর্ণজ্যোতি পর্যন্ত যে পরবর্তী মধ্যজ্যোতি থেকে পরবর্তী মধ্যজ্যোতি বা পূর্ণজ্যোতি পর্যন্ত বিস্তৃত যে ধ্বনি প্রবাহ তার নাম বলা হচ্ছে পর্ব। এক জ্যোতি থেকে অন্য জ্যোতি পর্যন্ত শব্দ সমষ্টি হচ্ছে পর্ব। এইবার জ্যোতি কোথায় থাকে, জ্যোতি হচ্ছে বিরামকে বোঝায়। কোথায় কোথায় ব্যবহার করা হয়, পদ্যে ব্যবহার করা হয়, পদ্যে। আর ছেদ কি জিনিস, ছেদ ব্যবহার করা হয় গদ্যে। তাহলে যে অর্থে ছেদ ব্যবহার করা হয় সেই অর্থেই জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়। এটা পদ্যে ব্যবহার করা হচ্ছে, এটা গদ্যে ব্যবহার করা হচ্ছে। যাক, ছেদ আর জ্যোতি সম্পর্কে নিয়ে অন্য একটা দিন আলোচনা করব। আজকে হচ্ছে দেখি যতটুকু পারা যায় পর্ব সম্পর্কে। তাহলে পর্ব প্লাস পর্ব নিয়ে গঠিত হচ্ছে কি পংক্তি। এখানে একটুখানি মিস্টেক আছে, পর্ব প্লাস পংক্তি নিয়ে কি হচ্ছে, পর্ব প্লাস পর্ব মিলে হচ্ছে পংক্তি, আর পংক্তি প্লাস পংক্তি মিলে হচ্ছে চরণ। আবার চরণের সঙ্গে চরণ যখন যুক্ত হবে তখন হয়ে যাবে সেটা স্তাবক, আর স্তাবকের সঙ্গে স্তাবক মিলেই হয় কি কবিতা। এবার একটি স্তাবকেও কবিতা হতে পারে, এমন ছোট কবিতা বা বড় কবিতা, এমন কবিতা আছে, মানে স্তাবকের সঙ্গে স্তাবক মিলে কি হয়, কবিতা হয়। অ্যাকচুয়ালি একটি কবিতায় তিনটি স্তাবক থাকতে পারে, দুটি স্তাবক থাকে, একটি স্তাবকও থাকতে পারে। এবার কি বলছে যে জ্যোতি ছাড়িয়ে অপেক্ষাকৃত বড় দীর্ঘ বা দীর্ঘতর বিরতি যখন পালন করে সেই বিরতির নাম হলো পদ। এখানে পদ অর্থে কি বোঝাচ্ছে, পংক্তি বোঝাচ্ছে। কে বোঝাচ্ছেন, প্রবোধচন্দ্র সেন, একটু খানিক পরে আমরা দেখতে পাবো। তাহলে এর চিহ্ন কি, পদের চিহ্ন কি, ডবল দাড়ি, ডবল দাড়ি। আর একদম মানে চরণের চিহ্ন কি, এক দাড়ি, এক দাড়ি হচ্ছে চরণের চিহ্ন। আর কি, এটা পদের চিহ্ন ডবল দাড়ি। এবার দেখো এখানে কি বলছে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী তিন প্রকার কি বলেছেন, জ্যোতির কথা বলেছেন। কি, ছোট জ্যোতি বা লঘু জ্যোতি, মাঝারি জ্যোতি বা অর্ধজ্যোতি, আর বড় জ্যোতি বা পূর্ণ জ্যোতি, যেখানে কি বলা হয় এক দাড়ি দিয়ে বোঝানো হয়। অর্ধজ্যোতি সমান সমান কি, পদের চিহ্ন ডবল দাড়ি, আর লঘু জ্যোতি মানে হচ্ছে পর্ব, একটা ঢেরা চিহ্ন, এইরকম বাঁকানো এরকম চিহ্ন। তাহলে এইবার আসি তার পরে কি বলছে দেখি, কবিতার মধ্যে পর্ব হচ্ছে সবচেয়ে ছোট, তাই অর্ধজ্যোতি এর নাম হয়েছে। পংক্তি মাপ হচ্ছে বড়, তাই পূর্ণজ্যোতি। পংক্তির মাপ হচ্ছে কি বড়, তাই পূর্ণজ্যোতি। এবার কি প্রবোধচন্দ্র সেন কি বলছেন, অর্ধজ্যোতি দ্বারা খণ্ডিত পংক্তি বিভাগের পারিভাষিক নাম হচ্ছে পদ। তাহলে অর্ধজ্যোতি দ্বারা খণ্ডিত পংক্তি বিভাগের নাম হচ্ছে কি পদ বা ক্লজ। এইবার লঘুজ্যোতির দ্বারা কি হয়, লঘুজ্যোতির দ্বারা খণ্ডিত পর্ব বিভাগকে মানে পদ বিভাগকে কি বলে, পর্ব। তাহলে কি হচ্ছে, লঘুজ্যোতির দ্বারা ভাগকে কি বলা হয়, পর্ব। এই যে নিচে এটা দেখুন, লঘুজ্যোতির দ্বারা ভাগ হয় কি, পর্ব। অর্ধজ্যোতির দ্বারা ভাগ হয় কি, পদ। আর হচ্ছে পূর্ণজ্যোতির দ্বারা ভাগ হয় কি, পংক্তি। তাহলে এটা কিন্তু ইউজিসি নেটের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, PYQ। দেখুন আপনারা ভাবতে পারেন যে এ পড়ে কি হবে, কিন্তু এখান থেকেই কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেনগুলো দেয়। তাহলে এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এবার লঘুজ্যোতি পর্ব এগুলো বলি, বলছে একদিন এই দেখা হয়ে যাবে শেষ, পড়িবে নয়ন পরে অন্তিম নিঃশেষ। তাহলে এখানে কি হচ্ছে, একদিন এই দেখা হয়ে যাবে শেষ, পড়িবে নয়ন পরে অন্তিম নিঃশেষ। আমরা কেমন করে পড়ছি দেখো, খেয়াল করো, একদিন এই দেখা
এই দেখার পরে কিন্তু মানে বড় বড় পদ নিচ্ছি, তার মানে কি এখানে পদ হচ্ছে, এই প্রথম থেকে এইটুকু পর্যন্ত পদ। আর এই যে একদিনের পরে একটুখানি বিরতি নিচ্ছি, এটা হচ্ছে পর্ব, হয়ে যাবে পর্ব শেষ, এটা আর একটা শেষ পর্ব। তারপর কি বলছে, পরিতে একটা একটা বিরতি নিচ্ছে ছোট, তাহলে এটা হচ্ছে পর্ব। নয়ন, নয়ন পরে এটা, তারপর কি হচ্ছে পরিবে নয়ন পরে, মানে এইখানে এসে একটু দূর বেশি বিরতি নিচ্ছে, তাই এটা হচ্ছে কি পদ। আর অন্তিম, অন্তিম নিঃশেষ, অন্তিমের পরে ছোট ছোট পজ, তাহলে এটা হচ্ছে কি পর্ব নিঃশেষ। এ পর্যন্ত চিহ্নগুলো খেয়াল করা দরকার। পর্ব বিন্যাস কেমন হয় না, কানের দাবিকে প্রাধান্য দেওয়া হয় পর্ব বিন্যাস। আমরা যদি ছন্দ পড়ি বারবার, তালে 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 ছন্দ পড়ি, সেই তাল অনুযায়ী কি হয়, এই যে কানে শুনি, কানে শুনি, কানে শোনা বিষয়টাকে হচ্ছে দাবি, এর প্রধান প্রাধান্য দেওয়া হয়। তাছাড়া উচ্চারণ অনুযায়ী বা অন্য কোনো কিছু দেখে আমি কিছু করে কেটে দিলাম, এরকম হয় না যে অক্ষর দেখে বা শব্দ দেখে এখানে 3টে শব্দ আছে দাও কেটে দাও, ওখানে 3টে শব্দ আছে দাও কেটে দাও, এরকম করে কিছু হয় না। তাহলে কানে শুনতে গিয়ে যেখানে কানে পড়বো আর শুনবো, শুনে যেখানে পজ দেওয়ার কথা মনে হবে সেখানে দেব, মানে যেখানে গিয়ে ঝোঁক পড়বে বা বিরতি পড়বে সেখানে কাটবো। তো হচ্ছে পর্বের বিরতিকে কি বলে, পর্বাঙ্গ। পর্বের মধ্যেও আবার বিরতি পড়ে, সেটাকে হচ্ছে কি পর্বাঙ্গ। এবার আবার কি বলছে, পর্বের ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে পর্বাঙ্গ। কেমন, আতা গাছে তোতা পাখি, দেখো আতা, আতা গাছে তোতা পাখি, এই যে আতা, আতার পর সামান্য একটু ছোট পজ পাচ্ছি, এটা হচ্ছে কি, এইটাই হচ্ছে পর্বাঙ্গ। আবার অনেকে বলছেন নাকি এক একটা শব্দই হচ্ছে এক একটা পর্ব, সরি পর্বাঙ্গ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ডালিম গাছে, এই যে ছোট ছোট ভাগ, এগুলো হচ্ছে পর্বাঙ্গ। এখানে যেটা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দিয়েছিল সেটা দেখো, সেটা হচ্ছে কি পর্বাঙ্গ, এই যে পর্বাঙ্গ চিহ্ন, এই যে দুটো বিসর্গ দ্বারা প্রকাশ করা হয়, এটা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন। আর মূল পর্ব কোন জিনিস, পর্ব 3 প্রকার মূল পর্ব, যেটা হচ্ছে আমি একদম দেখিয়ে দিচ্ছি। চরণের শুরু থেকে বা হর্ষজাতি থেকে আর এক হর্ষজাতি পর্যন্ত নির্দিষ্ট মাত্রা বিশিষ্ট চরণের অংশকে মূল পর্ব বলে। এখন উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। প্রান্তিক পর্ব কোনটা, শেষে অবস্থিত পর্ব। আর অতি পর্ব কোনটা, একদম মূল পর্বের প্রথমে শুরুতেই থাকে, বাড়তি একটা অংশ হিসেবে থাকে, সেটা হচ্ছে অতি পর্ব। কেন অতি পর্ব ব্যবহার করা হয়, অতি পর্ব ব্যবহার করার কারণ হচ্ছে ছন্দ বোধগম্যতার কারণে আর মূল পর্বের গতি সঞ্চারের জন্য। মূল পর্ব, মূল যে পর্বে যে ছন্দ, সেই ছন্দটাকে কি একটা গতি দান করে। অতিরিক্ত একটা যদি ছন্দ মানে অতি পর্ব যদি থাকে, সেটার উপর ঝোঁক পড়ে, ঝোঁক পড়ে একটা কি গতির সৃষ্টি হয়। সেটার জন্য এই যে দেখো, ওই সিন্দুর ঢিপ সিংহল দ্বীপ কাঞ্চনময় দেশ, এই যে লাস্টে ছোট আছে এইটুকু, এইটুকু হচ্ছে কি প্রান্তিক পর্ব। আর কি হচ্ছে, ওই চন্দন যার অঙ্গের বাস তাম্বুল বর্ণ কেশ, তাহলে লাস্টে এই যে যত, যে দুইখানে যে দুটো আছে, এই লাস্টে ছোট এই অংশটাকে আমরা কি বলছি, প্রান্তিক পর্ব, মানে অপূর্ণ পর্ব বা ইসে যেটাকে বলি, ছন্দে যেটাকে অপূর্ণ পর্ব বলে, সেটাই হচ্ছে প্রান্তিক পর্ব। আর অতি পর্ব, এখানে দেখো এই দুটো প্রথমে একটা ঝোঁক পড়ছে, ওই ওই, এটা হচ্ছে অতি পর্ব, এইটা হচ্ছে বাড়তি অংশ। আর এই যে মূল যে অংশ, মূল যে ব্যাপার, এই যে মূল যে বডিটা, ছন্দের মূল যে অংশ, এটা হচ্ছে কি মূল পর্ব। এবার আসি পর্বের গুরুত্ব। পর্ব দ্বারা কি গঠিত হয়, চরণ গঠিত হয়। অ্যাকচুয়ালি পর্বের পরে কি হয়, পংক্তি গঠিত হয়। পংক্তি প্লাস পংক্তি নিয়েই কি হচ্ছে, চরণ গঠিত হয়। আর চরণ দ্বারা কি হয়, স্থাবক গঠিত হয়। ঠিক, কবিতার সুর নির্ভর করে পর্বের উপর, পর্বের উপর কবিতার সুর নির্ভর করে। কেমন করে আমরা পড়ব, তার সুর নির্ভর করে পর্বের উপর। আর কবিতার লয় নির্ভর করে পর্বের দৈর্ঘ্যের উপর। লয় মানে কবিতার ওই যে ছন্দ পড়ার যে গতি, সেই গতি দ্রুত হবে না মধ্যম হবে না অতি ধীর হবে, সেটা নির্ভর করছে কিসের উপর, না লয় ইসের উপর, পর্বের উপর। পর্বটা কত বড় তার উপর নির্ভর করছে হলো, ওই পর্বের দৈর্ঘ্যের উপর নির্ভর করছে কবিতার লয়টা। আর লয় মানে হচ্ছে কি গতি, গতি, ছন্দের গতি। দ্রুত গতিতে পড়লে স্বরবৃত্ত ছন্দ হয়, মধ্যম গতিতে বা বিলম্বিত লয়ে পড়লে হচ্ছে কলাবৃত্ত ছন্দ হয়, আর অতি ধীর গতিতে পড়লে কি হয়, অক্ষরবৃত্ত ছন্দ হয়, সেই ব্যাপারটা। পর্বের মাত্রা সংখ্যা ছন্দের প্রকৃতি বোঝাতে সাহায্য করে।
চরণের মূল পর্ব ছাড়া অতি পর্ব প্রান্তিক পর্ব থাকে। বেশ ভালো কথা। চরণের যদি পর্বের দৈর্ঘ্য বড় হয় তাহলে ছন্দ জড়তাগ্রস্ত হয়ে পড়ে। মানে পর্বের দৈর্ঘ্য যদি বড় হয়ে যায় তাহলে ছন্দ কি হবে? জড়তাগ্রস্ত হয়ে পড়বে। মানে পড়তে গেলে একটা বেঁধে বেঁধে যাবে, বেঁধে বেঁধে যায় সেইটা। পূর্ণ পর্ব কত হয়? 4, 5, 6, 7, 8 আর প্লাস 10ও হয়। 4 মাত্রার হয় কত? স্বরবৃত্ত ছন্দে। আর 4 + 5 + 7 মানে 4, 5, 6, 7 এই মাত্রাগুলো হয় কলাবৃত্ত ছন্দে। আর 8 আর 10 হয় কোথায়? অক্ষরবৃত্ত। 8 + 10 12 হয় অক্ষরবৃত্ত ছন্দে। তারপর কি বলছে? কবিতার চরণে পর্বগুলি নির্দিষ্ট সমান মাপের ধ্বনি প্রবাহ দেখা যায়। মানে পর্বগুলি যদি এখানে যদি সমান না হয় তাহলে কি হবে? একটা এটা যদি 5 হয়, এটা 6 হয়, এটা 7 হয়, এইরকম যদি হয় তাহলে এটা যেমন গতিতে পড়বো তার চেয়ে এটা আরেকটু ধীর গতিতে পড়তে হবে, এটা একটু ধীর, এটা আরেকটু ধীর, তাহলে কিন্তু ছন্দ মিলবে না। তাহলে প্রত্যেকটা যদি হয় তাহলে প্রত্যেকটাই সমান হতে হবে। 4, 4, 4 যদি মিলতে, আবার যদি হয় যদি প্রত্যেকটাই 5 হতে হবে, 5 হলে প্রত্যেকটাই 5 হতে হবে। তাহলে কি হবে? এই পর্বগুলি সমান থাকলে আমাদের কবিতা পড়াটা সহজ হয়। এটা হচ্ছে ব্যাপার। তাহলে এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যদি মনে হয় ভালো লাগলে নাম্বার দেওয়া থাকলো, হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন, করে যোগাযোগ করতে পারেন। আমার ইতিমধ্যে পড়ানো শুরু করেছি, যদি পড়তে চান তাহলে পড়তে পারেন আমার অনলাইন ব্যাচে। আচ্ছা, আজকের মতো ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।